প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দীপ্ত টিভি টক শো। মিনিস্টার স্মার্ট এসে নিবেদিত দেশ ভাবনা, এই মুহূর্তের বাংলাদেশ। আপনারা জানেন, চীন ও মালয়েশিয়া সফর শেষে 6 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে বাংলাদেশ ও চীন দীর্ঘদিনের রাজনৈতিক আস্থা ও পারস্পরিক শ্রদ্ধা সম্পর্ককে নতুন উচ্চতায় এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের বেইজিং সফরের যৌথ ইশতেহারে বিষয়টি স্পষ্টভাবে এসেছে। দুই দেশ অভিন্ন ভবিষ্যৎ অংশীদারত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সম্পর্কের উত্তরণ চায়। মিয়ানমারকে যুক্ত করে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক করিডোরের যে ভাবনা চীন সামনে এনেছে, সে বিষয়ে আমরা আলোচনা করব। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, এর কি ভালো দিক, খারাপ দিক বা কি হতে যাচ্ছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। আমাদের আজকে অতিথি, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শাহিদুল হক, নিরাপত্তা বিশ্লেষক, আপনাকে স্বাগত জানাই। আমাদের সাথে আরও আছেন আলতাফ পারভেজ, লেখক ও গবেষক, আপনাকেও স্বাগত জানাই। মেজর জেনারেল শাহিদুল হক, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। শুরুতে একটা ওপেন কোয়েশ্চেন করি, কেমন হলো চীন সফর প্রধানমন্ত্রীর? ধন্যবাদ আকাশ ভাই। সর্বপ্রথম বলবো, চীনের সফরটা প্রাইম মিনিস্টারের কিছু কিছু যেগুলি আছে ওগুলি আমার কাছে ডিফারেন্ট, এবং আমাদের যে সম্পর্ক, দুই দেশের যে সম্পর্ক ছিল ওটা মনে হয় চাইনিজদের থেকে আমরা যে জয়েন্ট কমিউনিকেট দেখলাম, ওটা থেকে ওরা নেক্সট লেভেলে নিয়ে যেতে চাচ্ছে। এটা আমি অনেক দিক থেকে করি, বা যেমন ধরেন আমরা বেশ অনেক বছর ধরে একটি দেশের ব্যাকইয়ার্ড ছিলাম। হ্যাঁ, এটা থেকে বেরিয়ে আসতে পারবো, ওইটাই আমি একটা আলো দেখছি কি এটা আমরা ওই কারো ব্যাকইয়ার্ডের থেকে আমরা বেরিয়ে আসতে পারবো ইনশাল্লাহ ইন ফিউচার। ওটাই হলো আমার কাছে সবচেয়ে বড় সাকসেস লাগছে আর কি। জি, আলতাফ পারভেজ, আপনি কীভাবে দেখেন যে বিশেষ করে এখানে যেটা বলা হয়েছে যে অভিন্ন ভবিষ্যৎ গড়তে ঐক্যমত্য হয়েছে, এই সফরকে আপনি কীভাবে দেখেন, এবং এই যে অভিন্ন ভবিষ্যৎ গড়ার কথা যে বললো, এটা কি আসলে কোট আনকোট কি বোঝাতে চাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। আসলে বাংলাদেশের যে কোনো প্রধানমন্ত্রীর চীন এবং ভারত যাওয়া এখানে খুবই মনোযোগ দিয়ে দেখা হয় উভয় দেশের ক্ষেত্রে। চীনের ক্ষেত্রে আমাদের প্রত্যাশাটা থাকে সাধারণ জনগণের, যে অর্থনীতিতে কি ঘটছে, বিনিয়োগে কি হচ্ছে। ভারতের যখন প্রধানমন্ত্রী যায় তখন প্রত্যাশা থাকে পানি নিয়ে কি হচ্ছে, সীমান্ত নিয়ে কি হচ্ছে। তো চীনে প্রধানমন্ত্রী এবারে সফরেও এটা ছিল যে বিনিয়োগের ক্ষেত্রে কিছু ঘটে কিনা, অর্থনীতি ঘটে কিনা। তো সফরে যে আপনি যেটা বললেন যে যৌথ ঘোষণা হয়েছে, এটা চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আমি দেখলাম 15-16 পয়েন্টের একটা যৌথ ঘোষণা। সেখানে দেখা যাচ্ছে যে 17টা সমঝোতা স্মারক সই হয়েছে, তার মধ্যে 13টা আসলে মন্ত্রণালয়, আমাদের দেশের কোনো মন্ত্রণালয়ের সাথে ওদের দেশের মন্ত্রণালয়। এই সমঝোতা স্মারকগুলোকে যদি আমরা মোটা দাগে 3-4 ভাবে ভাগ করি, অর্থনীতির ক্ষেত্রে দুটো গুরুত্বপূর্ণ আমি বলবো ঘটনা, সেটা হলো মংলায় একটা ইপিজেড করার সম্ভাবনা খতিয়ে দেখছে উভয় দেশ, সেটা করবে চীন। আর চট্টগ্রামে দুটো ইপিজেড এরিয়া এবং মংলা বন্দরের আধুনিকায়নের ক্ষেত্রেও চীন ভূমিকা রাখবে। এইটা হলো অর্থনীতির ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ দেখলাম আর কি। আরেকটা, এবারের সফরের আগে সবাই আশা করছিল তিস্তা নিয়ে কি হচ্ছে, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে। সেখানে যেটা হচ্ছে এখন পর্যন্ত যে একটা ফিজিবিলিটি স্টাডিতে চীনের এক্সপার্টরা বাংলাদেশের এক্সপার্টদের জন্য কাজ করবে একসঙ্গে। আর আপনি যেটা বললেন ভূ রাজনীতিকভাবে যে অভিন্ন ভবিষ্যতের ব্যাপারে, এখানে যৌথ ঘোষণায় যেটা আছে সেটা হলো কম্প্রিহেন্সিভ একটা স্ট্র্যাটেজিক কোঅপারেশনে থাকবে তোরা, একটা সমন্বিত ভূকৌশলগত বন্ধু হিসাবে উভয় দেশ কাজ করবে। এটা গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বটা বাড়িয়েছে আসলে অন্য একটা ঘোষণায়, সেটা হলো চীন বলছে বাংলাদেশে তারা ডাইরেক্ট একটা কানেক্টিভিটি ব্যাপারে আগ্রহী। তো সেটা হলে আসলে ওইটা একটা গুরুত্বটা অন্য পর্যায়ে যায়। এমনিতে তো এই ধরনের সফরে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী আগেও গিয়েছেন বা অন্য দেশে গেলেও ভূ রাজনীতিকভাবে একসাথে আমরা কাজ করব, আমরা বন্ধু, আমরা পরস্পরের সহযোগী হব, এই ধরনের শব্দ চয়ন তো থাকে। কিন্তু যদি ওই ডাইরেক্ট কানেক্টিভিটির ব্যাপারটা এখানে আসলেই বাস্তবায়িত হয়, আমি বলবো সেইটা আসলে সম্পর্ককে অবশ্যই একটা
অন্য উচ্চতায় নিবে, একটা বড় উচ্চতায় নিবে। যে আমরা সেই প্রসঙ্গে একটু আলোচনা করি মেজর জেনারেল মোহাম্মদ শাহিদুল হক, যেটা বাংলাদেশ মিয়ানমার চীন যে করিডোর প্রস্তাব দিয়েছে, এই করিডোর প্রস্তাবটা আসলে আমাদের জন্য কি সুযোগ নাকি কোনো ঝুঁকি আছে? আচ্ছা, এখন আমি পার্সোনালি এবং প্লাস আমি আরও যে এই ধরনের করিডোর যেগুলি চাইনিজরা করেছে পাকিস্তানে, মিয়ানমারে এবং সেন্ট্রাল এশিয়াতে যেগুলি করেছে, আমি ওগুলি যদি পার্সপেক্টিভে দেখি, এটা আমাদের এই করিডোরটা আমাদের জন্য ইকোনমিক, অফকোর্স ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, বা এটা অনেক দিকে অনেক ইয়েটা আছে। কারণ হলো একটা হলো কি, এটা এই করিডোর দিয়ে আমাদের যেটা নাকি আমরা সারা জীবন রিটরিক শুনে আসছি, ইউনানের সাথে আমাদের সম্পর্ক এইভাবে নিয়ে যাব, ওইভাবে নিয়ে যাব, এদিক দিয়ে রাস্তা করব, ওদিক দিয়ে রাস্তা করব। দিস ইজ দ্য ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি ফিজিক্যালি কোনো কিছু হতে যাচ্ছে কি অ্যাকচুয়ালি আমরা ইউনানের সাথে বা ওদের যে চাইনিজ কোনো প্রভিন্সের সাথে আমরা অ্যাকচুয়ালি কানেক্টিভিটি হতে যাচ্ছে আর কি, যদি এটা প্রস্তাব আছে। জি জি, এই প্রস্তাবনাতে, এবং এটা কিন্তু এই প্রস্তাবনাটা কিন্তু চাইনিজরাই দিয়েছে। দ্যাটস ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। চাইনিজরা আপনারা জানেন, ওরা কিন্তু ওদের আপনার ডিপ্লোমেসি যদি ফলো করে দেখেন, ওরা যে ওয়ার্ডগুলি বলে বা ওরা যে সেন্টেন্সগুলি বলে, এটা কিন্তু লুজলি না, ওরা কিন্তু চিন্তা ভাবনা করেই কিন্তু বলেন। নাম্বার টু, কোনো প্রস্তাবনা যদি যখন দেয়, ওর পিছিয়ে মনে রাখবেন, ওর পিছিয়ে কিন্তু ওরা আরও অনেক বছর স্টাডি করেছে, তারপরে কিন্তু এটা আসছে। এটা এই যখন কি প্রস্তাবনাটা এসছে, এরা কিন্তু প্রথম কথা হলো ইটস ফিজিবল। কারণ হলো মিয়ানমার, চায়না মিয়ানমার ইকোনমিক করিডোর যেটা আছে, এটা হলো চাকপিউ হলো আমাদের চিটাগং থেকে অ্যারাউন্ড 200 কিলোমিটার সাউথে অবস্থিত। আর ওখান থেকে যদি আপনি ওদের সাথে যদি ওই করিডোরের সাথে যদি চায়না বাংলাদেশ মিয়ানমার করিডোর যদি জয়েন করে, ইটস অ্যারাউন্ড 160 কিলোমিটারের মতো পড়বে। তো এবং ইট ইজ অনলি চায়নারাই কিন্তু এই ধরনের ইমপ্লিমেন্ট করতে পারে এই ধরনের প্রজেক্ট, অ্যান্ড দে হ্যাভ গট নট অনলি ক্যাপাবিলিটি ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল, বাট ইন টার্মস অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য ওদের এটা আছে, ক্যাপাবল আছে ওরা। এখন দেখা যাক, এই এটা কিন্তু শুধু অর্থনৈতিক না, এটা হলো ধরেন আমাদের যে অ্যাক্সেস, আমরা এটার সাথে কানেক্টিভিটি কোথায় কোথায় পাচ্ছি। এই করিডোরের সাথে আমরা কিন্তু থাইল্যান্ডের কানেক্টিভিটি পাবো, প্লাস আসিয়ানের অন্য অন্য দেশের সাথেও কিন্তু কানেক্টিভ পাবো। বিকজ এই এটা মিট করা হলো মান্ডেলে, একটা শহর আছে, সেকেন্ড লার্জেস্ট শহর ইন মিয়ানমার এবং ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটি আর কি। ওখানে কানেক্টিভিটি হয়, ওখান থেকে কিন্তু এটা একটা ইউনানে যায়, আর একটা হলো থাই এর দিকে যায়, থাই আর একটু নিচে দিয়ে গিয়ে তারপরে যায়, তারপর ওটা আবার ইয়াঙ্গুনে যাচ্ছে, প্লাস এশিয়ার অন্য অন্য ইয়ের সাথে কানেক্টিভিটি আছে। তো আমাদের যে মার্কেট প্লাস আমাদের যে ইম্পোর্ট, এই আমরা একটা অল্টারনেটিভ রুট পেলাম। এটা 3 নম্বর, আমাদের যে অনেক সময় আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট করি, যেমন চাল, ডাল, মানে শাক সবজি, ইভেন মাছ টাছ, যেটা নাকি ডিপেন্ড করি অন মিয়ানমার। আগে কিন্তু সি এবং অনেক বিগ রুটে আসতো, এবার কিন্তু ডাইরেক্ট আসতে পারবে। দিস ইজ ওয়ান অফ দ্য বেনিফিট। আর যেটা নাকি আমি স্ট্র্যাটেজিক্যালি দেখি, এটা স্ট্র্যাটেজিক্যালি হলো কি, ধরেন আমাদের যদি আপনি দেখেন বে অফ বেঙ্গলে হলো আমাদের একটা বহির্বিশ্বের সাথে আমাদের একটা লিঙ্ক আপ, বে অফ বেঙ্গল ল্যান্ড রুটে কিন্তু ওভার দ্য মিয়ানমার, আর কিন্তু অন্যদিকে কিন্তু আমাদের ভারত অবস্থিত। কেউ যদি আমাদেরকে সিজ করে বা যদি কোনো ব্লকেড করে, আমাদের কিন্তু আউটওয়ার্ড যাওয়ার কথা ইয়ে নাই। এই করিডোর কিন্তু ইজ অলসো ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজিক, মানে আমাদের আউটলেট বা আমাদের লজিস্টিক বা ব্যাকআপ বা কনস্ট্যান্ট মেনটেন করার কিন্তু একটা করিডোর হতে পারে এই এটা স্ট্র্যাটেজিক আর কি এটা। আর সবচেয়ে বড় কথা হলো কি, এই জায়গাটা মিয়ানমার কিন্তু যেই জায়গাটা রাখাইন, যেটার উপর দিয়ে যাবে, রাখাইন ইজ দ্য সেকেন্ড পুয়ারেস্ট স্টেট ইন মিয়ানমার। হ্যাঁ, যদিও এটা এফডিআইয়ের দিকে কিন্তু হাইয়েস্ট, বিকজ চায়না ওখানে তেল, গ্যাস এবং অন্যান্য ইপিজেড অনেক কিছু ইয়ে করে, বাট যদি বলেন পুয়ার ইয়ে দিকে, মানে ইন্টারনাল ইয়ে বলেন, ইজ সেকেন্ড পুয়ারেস্ট। এখন যেখান থেকে যেটা পৃথিবীর রীতিনীতি হয়ে আসছে, যেখানে নাকি কানেক্টিভিটি, যেখানে রোডস আছে কিন্তু সেখানে কিন্তু উন্নতি হয়, এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখন এই রুটটা যদি রাখাইনের উপর দিয়ে যায়, রাখাইন হলো একটা বিরাট, মানে যে ওদের প্রডিউসগুলি ওরা বের করতে পারতো না, ওদের বাংলাদেশ ছাড়া কিন্তু আর ওরা কোথাও বিক্রি করতে পারতো না, লিটারেলি আর কি। তো ওখানে এখন দেখা গেলো এটা যদি হয়, দে হ্যাভ গট কানেক্টিভিটি টু আদার সিটিজ, টু বাংলাদেশ, আরও ইজি হলো। এবং সবচেয়ে বড় কথা হলো এই জিনিসটা, যে করিডোরটা যেটা হলো, এইটার ইয়েতে বেসিসে
we might see some lights on the issue of Rohingya. জি, এই বিষয়ে আমরা আবার আলোচনা করবো। আলতাফ পারভেজ, এই যে করিডোর যে প্রস্তাবটা, এটা আসলে কতটা সুদূর প্রসারী বাংলাদেশের জন্য আপনার দৃষ্টিতে? দেখুন, এখন আপনিও বললেন এবং আমাদের মিডিয়ায় এসেছে করিডোর শব্দটা, ওই যে যৌথ ঘোষণায় কিন্তু করিডোর শব্দটা নেই। আচ্ছা, এখানে আছে ডাইরেক্ট কানেক্টিভিটি, এবং বাস্তবেও যখন দুটো দেশ সংযুক্ত হয় তখন তো করিডোর হয় না। যেমন বাংলাদেশ এবং চীনের ভিতর যদি ডাইরেক্ট কানেক্টিভিটি হয়, মিয়ানমার হবে করিডোর, আমরা করিডোর হব না। বা আবার আমাদের উপর দিয়ে যদি মিয়ানমার এবং ভারতের কোনো কানেক্টিভিটি হয়, সেক্ষেত্রে আমরা করিডোর হতে পারি। ফলে আমি বলবো করিডোর শব্দটা এখানে আমি বলবো মানে ভুলভাবে ব্যবহৃত হচ্ছে সমস্ত মিডিয়াতেই, যেটা হতে পারে ডাইরেক্ট কানেক্টিভিটি। ওকে, এখানে একটা ব্যাপার আছে। দেখুন, যেহেতু এই সফরে তিস্তা নিয়ে এবং অর্থনৈতিক অন্য ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে আসলে বড় কোনো অগ্রগতি হয়নি, কিন্তু এইটা একটা বড় প্রস্তাব। অবশ্যই এটা ব্যাপক সম্ভাবনার জায়গা আছে বাংলাদেশের জন্য, যে বাংলাদেশ চীনের অর্থনীতির সাথে যুক্ত হবে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। দ্বিতীয়ত হলো বাংলাদেশ আসিয়ান, যেহেতু মিয়ানমারের উপর দিয়ে যাবে, মিয়ানমার আসিয়ানভুক্ত দেশ, আসিয়ান দেশগুলোর সাথে যুক্ত হতে পারে। অর্থাৎ দুটো বড় অর্থনীতির সাথে বাংলাদেশের যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। আমি এটাকে সম্ভাবনা হিসেবে দেখি, কিন্তু এই সম্ভাবনা ব্যবহারের ক্ষেত্রে ব্যাপক দক্ষতারও ব্যাপার আছে। দেখুন, আমরা ছোট দেশ, আমাদের বড় কোনো নির্ভরযোগ্য প্রকৃত বন্ধু নেই। ফলে যখন এই ধরনের প্রস্তাব আসে আমরা একটু খুশিতে উদ্বেল হয়ে পড়ি। অনেক সময় পৃথিবীব্যাপী বড় দেশগুলো বিভিন্ন জায়গায় ডাইরেক্ট কানেক্টিভিটি করিডোর ইত্যাদি করেছে। যেমন পাকিস্তানে চীন একটা বড় করিডোর করেছে, কিন্তু সেই করিডোর যেই জায়গা দিয়ে হয়েছে বেলুচিস্তানে, বেলুচরা কিন্তু প্রতিদিন ওইটার বিরুদ্ধে বিক্ষোভ করছে। আবার মিয়ানমার কিন্তু চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের বড় অংশীদার, কিন্তু চীনের বিরুদ্ধে মিয়ানমারের মানুষ প্রচণ্ড হতাশ, কারণ এই করিডোরগুলোর সুবিধা কিন্তু স্থানীয় মানুষ পায় না। সেইটা একটা গুরুত্বপূর্ণ, যে স্থানীয় মানুষের অংশীদারিত্বের ব্যাপার। কারণ বিনিয়োগ হলেই যে স্থানীয় মানুষ উপকৃত হয়, এটার কোনো নজির সব জায়গায় নেই। যেমন বেলুচিস্তানে চীনের বিপুল বিনিয়োগ, কিন্তু বেলুচরা তার হিস্সা পায়নি। ফলে এগুলা যেই সরকার যুক্ত হবে, এগুলা বাস্তবায়নের ক্ষেত্রে সরকার কিভাবে যুক্ত হচ্ছে, দক্ষতার সাথে এই চুক্তিটা করতে পারছে কিনা, স্থানীয় সমাজের অংশীদারিত্ব থাকছে কিনা, এইটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এক্ষেত্রে। কিন্তু এটা ঠিক যে এই ডাইরেক্ট কানেক্টিভিটির ভিতর দিয়ে একটা দারুণ সম্ভাবনার ব্যাপার আছে, কিন্তু এইটা বাস্তবায়ন করতে গেলে এখনও তো এটা কথার পর্যায়ে আছে। তবে এই ক্ষেত্রে একটা জিনিস কাকতালীয়ভাবে হলো এগিয়ে আছে, যে মিয়ানমারের ভিতর দিয়ে বর্মা কানেক্টিভিটি অনেক এগিয়ে রেখেছে, মানে অবকাঠামো, রোড ইত্যাদি। বাংলাদেশও কক্সবাজার পর্যন্ত অনেকখানি এগিয়ে গেছে। যে এই ধরনের একটা সংযোগ হবে, এটা উভয় দেশই ভবিষ্যতে ভেবেছিল। একসময় তো এটা কলকাতা থেকে কুনমিং পর্যন্ত হওয়ারও কথা ছিল। এখন এইটা ভারতকেও যুক্ত করা হবে কিনা, কারণ আমরা দেখছি ব্রিক্স সহ বিভিন্ন ফোরামে ভারত এবং চীনও কাছাকাছি আসার চেষ্টা করছে। ফলে বাংলাদেশ যদি ওইটাও করতে পারে, তাহলে আমি বলবো এখানে সার্কের ধারণাটা আরও অনেক বড় হয়ে যায়। জিয়াউর রহমান যখন সার্ক করেছিলেন তখনও অনেক চ্যালেঞ্জিং মনে হচ্ছিল, কিন্তু উনি সফলভাবেই এটা করেছিলেন। ফলে এই কানেক্টিভিটির ব্যাপারটাকেও বাংলাদেশ সরকার আরও সম্প্রসারিত করতে পারে, এবং সেটা না হলেও চীনের সাথে এটা দক্ষতার সাথে বাস্তবায়ন করতে পারে। কিন্তু মূল বিষয় হলো এতে বাংলাদেশের স্বার্থ, স্থানীয় মানুষদের স্বার্থ যথাযথভাবে রক্ষিত হচ্ছে কিনা। সেটা তো অবশ্যই বলছে, যে পররাষ্ট্র মন্ত্রণালয় যেমন বলেছে এটা পরীক্ষা নিরীক্ষা করে করছে তারা। শাহিদুল হক, যেটা প্রশ্ন আসে এই ডিরেক্ট কানেক্টিভিটি যে কথা বলা হলো, সেটা হলো যে এখানে বাংলাদেশের সাথে চীনের কথাবার্তা হচ্ছে, কিন্তু মিয়ানমারের কিন্তু এখানে কোনো তাদের ভূমিকা আদৌ আছে কিনা বা তাদের সম্মতি আছে কিনা, এটা আমরা তো জানতে পেরেছি কিনা বা জানার উপায় আছে কিনা। আর ভারতের এখানে কোনো স্টেক আছে কিনা বা আপত্তির বিষয় আছে কিনা বা তাদের কোনো অসন্তোষের বিষয় আছে কিনা বা যুক্ত হওয়ার কোনো বিষয় আছে কিনা। প্রথমে আমি ভারতটা শুরু করি। ভারতের কিন্তু কোনো এই যে আমাদের যে ইয়েটা, বাই দ্য ওয়ে, এটা কিন্তু চাইনিজ মিডিয়াতে কিন্তু ওরা এটাকে বলে সিএমবিসি বলে, চায়না মিয়ানমার বাংলাদেশ করিডোর, ইকোনমিক করিডোর আর কি। এটা কিন্তু চাইনিজ মিডিয়া থেকে পাওয়া আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আসলোটা কীভাবে, এটা যদি আপনি আমাকে 2 মিনিট একটু সময় দেন। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কিন্তু
90s দিকে একটা কনফারেন্স হয়েছিল, যেটাকে ওখানে বলা হয়েছিল আমরা একটা ইকোনমিক এবং একটা কানেক্টিভিটি টু ইউনিয়নের দিকে যাব। ওটার নাম ছিল BCIM, ছিল বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার ইকোনমিক করিডোর। এটা কিন্তু অনেকটু 2013-তে কিন্তু ইট ওয়াজ এ কাইন্ড অফ ফর্মালাইজেশন হয়েছিল। বাট ওই যে সাডেনলি ভারত হ্যাজ নন কোঅপারেশন শুরু করে দিল, না আমাদের সিকিউরিটির প্রবলেম, এই প্রবলেম, সেই প্রবলেম। তো ফাইনালি 2019 সালে দিস ইজ ডিলিংড। এটা মোটামুটি ধরে দেন এটা ইট হ্যাজ ডাইড আর কি। ইট হ্যাজ এ ভেরি গুড, ওইটা হলেও কিন্তু আমাদের জন্য লাভবান হতো, ভারতের জন্য হতো, আর সবচেয়ে বেশি লাভবান হতো ওদের নর্থ ইস্টরা। বাট ওই যে ভারত ওই অজুহাত দেখে, প্লাস ওই যে বলছে কেন ওরা মানে যা ওরা করে আর কি, ও সিকিউরিটিটা ওভার রাইডিং ফ্যাক্টর ওরা দেখায় সবসময়। কোনো কিছু যখন মাল্টিল্যাটারাল কিছু হয় তখন ওদের এই এটা একটা দাঁড়ায়। তো এই জন্য ভারতের করার পরে এই এটা অবস্টেকেলের পরেই কিন্তু ইট হ্যাজ কাম দিস ওয়ান। এই যে এখন আমরা যেটা বলছি বাংলাদেশ, চায়না, মিয়ানমার করিডোর, ইকোনমিক করিডোর যেটা আসছে, ওটার পরে কিন্তু এটা আসছে। ইটস এ ক্রনোলজিক্যালি কিন্তু ওইভাবে। এখন দেখা যাচ্ছে মিয়ানমারে কিন্তু অলরেডি ইয়েটা আছে, পর্যন্ত চাইকপিউ, যে কথাটা বললাম আমরা, আমাদের এখান থেকে 200 কিলোমিটার দূরে চেটাগঙ্গার থেকে, এখানে চাইকপিউ পর্যন্ত কিন্তু ওদের করিডোরটা আছে। বাকিটা হলো 160 কিলোমিটার যেটা আছে। ইয়েস, এখন আমার অলরেডি আপনি যদি গিয়ে দেখেন, অলরেডি কিন্তু মিন অং লাইং, প্রেসিডেন্ট মিন অং লাইং মিয়ানমারের, সে কিন্তু অলরেডি চায়না ভিজিট করেছে। অলরেডি ওদেরও 2টা ডেলিগেশন এসছে আবার। এবং ওদের ওয়ান অফ দ্য ওখানে যেটা কথা দিয়ে আসছেন, যেটা এটা 2টা ভেরি ইম্পর্টেন্ট ডিসিশন হয়েছে। একটা হলো এই যে সিম্যাকটাকে রিভাইভ করা এবং ফুলি ইমপ্লিমেন্টেশনের জন্য। আরেকটা হলো যে ওদের একটা আছে, ড্যাম আছে, পাওয়ার প্লান্ট, বিগ পাওয়ার হাইড্রো ইলেকট্রিক ড্যাম আছে, ওটা চালু করার যে, এই দুটার মধ্যে। তো দ্যাট মিনস এই পোর্শনটা মনে হয় চাইনিজ হ্যাভ অলরেডি টেকেন ইনটু কগনিজেন্স অফ মিয়ানমার, তারপরেই কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট করেছে এবং এটা ফর্মালি কিন্তু বলেছেন ওরা। এটা তার মানে বোঝাই যাচ্ছে যে এটা মিয়ানমারের একটা সম্মতি আছে। আলতাফ পারভেজ যেটা বলছিলেন যে এইটা যদি করিডোর বলি বা ডিরেক্ট কানেক্টিভিটি যেটাই হোক, একটা ভালো প্রস্তাব, একটা অর্থনৈতিক প্রস্তাব, এটা অনেক বড় একটা কানেক্টিভিটি হবে। তো সেক্ষেত্রে মিয়ানমার নিয়ে তো আমাদের ইস্যু আছে অবশ্যই, বিশেষ করে রোহিঙ্গা ইস্যুটা বড় একটা, এবং সেখানে চীনের একটা বড় ভূমিকা রাখতে পারে। তো এরকম একটা কানেক্টিভিটি যদি হয়, সেক্ষেত্রে কি রোহিঙ্গা সমস্যার সমাধানের কোনো ইঙ্গিত বা সম্ভাবনা দেখেন কিনা? এই আসলে সম্ভাবনাটা বাংলাদেশ যুক্ত করতে পারে। বাংলাদেশের দায়িত্ব হলো যুক্ত করার। এই যে যৌথ ঘোষণা যেটা তারেক রহমানের চীন সফরের পর হলো, সেখানে কিন্তু রোহিঙ্গা বিষয়টা এসেছে রোহিঙ্গা শব্দটা বাদ দিয়ে, যে জোরপূর্বক মানে উদ্বাস্ত হওয়া মানুষদের বাংলাদেশে আশ্রয় দিয়েছে, এদের ফেরত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে চীন, যথাসাধ্য করবে, কিন্তু রোহিঙ্গা শব্দটা বলেনি। এইটা ইঙ্গিত পাওয়া যায় যে রোহিঙ্গাদের ব্যাপারে বর্মার জান্তার যে পজিশন, জান্তা তো রোহিঙ্গাদের জাতি হিসেবে স্বীকার করে, চীনও সেটা একই জিনিস মনে করে। কিন্তু এখন চীন যে ডাইরেক্ট কানেক্টিভিটির প্রস্তাব দিয়েছে, এইটাই বাংলাদেশ, আমি বলবো রোহিঙ্গা সহ এই যে বর্মার সাথে আমাদের যত সমস্যা আছে এগুলো যুক্ত করা উচিত। আর দ্বিতীয় বিষয় হলো এই কানেক্টিভিটি তো আরাকানের মধ্য দিয়ে হবে। আরাকানে তো আর এখন বর্মার কেন্দ্রীয় সরকারের ওইভাবে নিয়ন্ত্রণ নেই, মাত্র 3টি টাউনশিপ ওদের দখলে আছে, এবং সেই 3টি টাউনশিপ হারালে এটা রাখাইনদের দখল। ফলে ডাইরেক্ট কানেক্টিভিটি বলুন এবং রোহিঙ্গা ইস্যু বলুন, তাতে কিন্তু আরাকানিজদেরও যুক্ত করার ব্যাপার আছে। মানে বিষয়গুলো শুনলে আমরা যেরকম উচ্ছ্বসিত হই, আসলে এগুলো তো অনেকের মিলিত উদ্যোগ প্রয়োজন, না হলে তো সহজে বাস্তবায়ন করা যায় না। দেখুন, ভারত অনেকদিন ধরে লুক ইস্ট পলিসি এগুচ্ছে, সেই মোদি যখন প্রথম ক্ষমতায় এসেছিল তখন থেকে, কিন্তু ওরা সফল হয়নি কেন? মণিপুর থেকে শুরু করে থাইল্যান্ড পর্যন্ত এই পুরো অঞ্চলে যত জাতি আছে তাদের অনেকেই এটা সমর্থন করে না, তারা চায় না, বা তারা এখনও মানে ওই প্রকল্পে যুক্ত হয় নাই। ফলে এগুলো এই স্থানীয় মানুষদের যুক্ত না করলে যতটাই মানে বেইজিং আর ঢাকার সরকার চাইলেই যে হয়ে যাবে কোনো কিছু, তা তো নয়। ফলে রোহিঙ্গা বিষয়টা বাংলাদেশের যুক্ত করা উচিত যে কোনো আলোচনায়। এবং চীন কিন্তু আমরা যতই বলি, এই 2017 থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা বিষয়ে, রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ক্ষেত্রে বর্মার সরকারকে তার সামর্থ্য অনুযায়ী চাপ দেয় নাই, এটাই সত্য। চীন চাইলে এই সমস্যার সমাধানে আরও অনেক
বড় ভূমিকা রাখতে পারত, কার্যকর ভূমিকা রাখতে পারত। সেটা আমরাও পারি নাই, ওরাও করে নাই। এখন যেহেতু তাদের সাথে সম্পর্ক উন্নয়ন হচ্ছে, হবে, বাংলাদেশ চীনের বলছে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনার, তো এরকম পার্টনারের সাথে তো উভয়ের সমস্যা সমাধান হবে, এটাই আমরা আশা করতে পারি। কিন্তু বাংলাদেশ এটা কতটা জোরের সাথে এটা যুক্ত করবে, চীনের সাথে উত্থাপন করবে, তার উপর নির্ভর করে। আমি বলবো এটা জরুরি, কারণ রোহিঙ্গা সমস্যার সমাধান ছাড়া এই কানেক্টিভিটি দিয়ে আমরা কি করব? সমস্যাই যদি থেকে যায়, শুধু এই কানেক্টিভিটি হলে আমরা তো আর প্রচুর পণ্য পাঠাতে পারবো না। আমরা একটা সম্ভাবনা দেখছি আসিয়ানের দিকে, সেটা হয়তো হবে, কিন্তু পণ্য তো আসবে চীনের। মূলত আমরা চীনের বড় বাজারে পরিণত হব, সরাসরি বাজারে পরিণত হব, বলা যায় ওর একটা অঙ্গরাজ্যের বাজারের মতো অবস্থা হবে। কিন্তু আমাদের এই ছোট ছোট দ্বিপাক্ষিক সমস্যাগুলো যদি সমাধান করে নিতে পারি, সেইটা আমাদের জন্য লাভজনক হবে। জি, শাহিদুল হক, আপনি কি বলছেন? বিশেষ করে এটা তো যেটা আলতাফ পারভেজ বললেন, এটা বাংলাদেশের মানুষ সবাই এটাই বলে যে চীন যদি যথেষ্ট ভূমিকা রাখেনি রোহিঙ্গা সমস্যা সমাধানে, তো সেটাকে চীনেরকে কার্যকরভাবে এনগেজ করার ক্ষেত্রে এই চীনের এই প্রস্তাবকে কি কাজে লাগানো যেতে পারে? 100 বার। বিকজ চায়নাও জানে বা চাইনিজরাও জানে ইরিটেন্টটা কোথায়। রোহিঙ্গা ইজ এ মেজর ইরিটেন্ট আমাদের জন্য একটা বিরাট ইস্যু। এবং যেই জায়গা থেকে করিডোরটা আসবে, আলতাফ ভাই যেটা বললেন, অলরেডি কিন্তু ওইখানে বাল্ক অফ দ্য টেরিটরি আরাকান আর্মির সাথে, এবং আরাকান আর্মির আন্ডারে আর কি ওখানে। তো এর আগে কিন্তু এই প্রবলেমগুলি সলভ করতে হবে কে? আরাকান আর্মি নাম্বার 1, নাম্বার 2 হলো আমাদের যে রোহিঙ্গা যে ইরিটেন্ট যেটা আছে, যেটা আমাদের একটা বিরাট বার্ডেন, যেটা এটা আরও চাইনিজরাও জানে। এখন আসা যাক ওই যে আমাদেরকে সাহায্য করেছে কে, যেটা ওয়ার্ডটা আপনি বললেন, এটা অ্যাকচুয়ালি তখন তো কেউই সাহায্য করেনি আমাদেরকে। তখন তো আমরা উই আর দ্য মোস্ট ট্রাস্টেড রাদার অফ ইন্ডিয়া কোনোদিন বলেছে? ইন্ডিয়াও তো সাহায্য করেনি, নোবডি ডিড। রাদার আমি বলবো ওই যে অ্যাগ্রিমেন্ট, যেটা অ্যাগ্রিমেন্ট না, বা এটা অ্যারেঞ্জমেন্ট, যে একটা চুক্তি না, একটা অ্যারেঞ্জমেন্ট যেটা সাইন হয়েছে, হ্যাঁ, ওইটাও কিন্তু অ্যাকচুয়ালি ডান বাই চায়নাই ডিফিউজ করেছিল। মানে আমি বলছি কি, অ্যাটলিস্ট দেয়ার ইজ সাম ডোরস তো আমরা নক করতে তখনও পারতাম, এখন তো আশা করি আরও ভালোভাবে পারবো কে ইয়েটা করবো। ইয়েস, আই এম শিওর এটা চায়নারাও জানে কি আমাদের কোথায় অ্যাকচুয়ালি মেইন টার্গেটটা হলো কোন দিকে, বিকজ আমাদের রোহিঙ্গা ইস্যু না হলে কিন্তু অনেক কিছুই মিয়ানমারের সাথে আমাদের ইজি গো হবে না। আচ্ছা, এটা একটা গেল। আলতাফ পারভেজ, একটা বিষয়, যেমন ধরেন আমরা তিস্তা কি বলে চীনের সাথে এখন নতুন উচ্চ সম্পর্কে আমরা যাচ্ছি, কম্প্রিহেনসিভ সম্পর্কে যাচ্ছি। তো সেক্ষেত্রে এর আগে যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যেটা চুক্তি হলো, এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্র সবসময় চায়না কন্টেইনমেন্ট পলিসিতে থাকে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের চুক্তি এবং চীনের সাথে আমাদের সম্পর্কের উন্নয়নের যে উচ্চতর জায়গায় যাচ্ছি, এটার সাথে কোনো সাংঘর্ষিক কোনো বিষয় হতে পারে কিনা? না, দেখুন, সেটা তো কিছুটা বোঝাই যাচ্ছে যে আমাদের সরকার, বর্তমানে বিএনপি সরকার, ভবিষ্যতে অন্য সরকার যারাই আসুক, তারা বিদেশ নীতির ক্ষেত্রে একটা প্রচণ্ড চাপে আছে, ভারসাম্য রক্ষা করার চাপে আছে। এবং চীনে এই সফরের পর এই যে বড় বড় উচ্ছ্বসিত হওয়ার মতো যে কোনো চুক্তি ইত্যাদি যে হলো না, এর কারণ তো আছে। কারণ হলো বর্তমান সরকারও, তারেক রহমান নিশ্চয়ই কিছুদিন পর ভারত যাবেন, হয়তো এরপর কিছুদিন যুক্তরাষ্ট্রও যাবেন। যুক্তরাষ্ট্রের ওই বাণিজ্য চুক্তির কারণে বাংলাদেশের কিন্তু হাত পা অনেক ক্ষেত্রে বাঁধা আছে। বাংলাদেশ চাইলেই আর এখন আর প্রতিরক্ষা বা বিভিন্ন বিষয়ে চীনের সাথে সম্পর্ক করতে পারছে না, কারণ সেগুলো ওই বাণিজ্য চুক্তি, যেটা প্রায় আধা গোপন আধা প্রকাশ্য একটা অবস্থায় আছে। কিন্তু সেটাতে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র অনেক ধারায় বলেছে যে চুক্তির অনেক অনুচ্ছেদে যে তাদের পছন্দ নয় এরকম দেশের সাথে এই করা যাবে না, তাদের জানাতে হবে, তাদের সম্মতি ছাড়া হবে না। এবং তার ফলেই তো আমরা রাশিয়া থেকে তেল কিনতে যেও এমবিসিতে ধর্ণা দিতে হচ্ছে এখন। ফলে প্রতিরক্ষার ক্ষেত্রেও ওই কারণে বুঝে শুনে চীনের সাথে এগোতে হবে। এবং তারেক রহমান সরকার আরেকটাও যেটা করেছে, ওনারা তিস্তার ক্ষেত্রেও উনি ভারতের মনোভাবও বোঝার চেষ্টা করবেন। সেই কারণে হয়তো তিস্তার বিষয়টাও আপাতত চুক্তি আকারে এগোয়নি।
ফলে এখানে আসলে একটা ভারসাম্য রক্ষা করা জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশের আর কোনো দিকে হেলে পড়ার সুযোগ নেই। একটা বাধা হলো চীনের সাথে অধিকতর ঘনিষ্ঠতায় ভারতের মনোভাব বোঝার ব্যাপার আছে, আবার ভারতের সাথে অধিকতর ঘনিষ্ঠতায় চীনের মনোভাব বোঝার ব্যাপার আছে, আবার এই উভয় ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের ওই বাণিজ্য চুক্তি আমাদের জন্য একটা বড় বাধা হয়ে আছে। ফলে এখানে আসলে ভারসাম্য রক্ষা করে এগোতে হবে এবং আমাদের অবকাঠামোর ক্ষেত্রে যেমন চীনকে প্রয়োজন, বিনিয়োগের ক্ষেত্রে বা এই কানেক্টিভিটির ক্ষেত্রে ভারতকেও প্রয়োজন, আবার আমাদের রপ্তানি পণ্যের বাজার হিসেবে যুক্তরাষ্ট্রকেও প্রয়োজন। ফলে আসলে তিনটার সাথে ভারসাম্য রক্ষা করে এগোতে হবে। এখন এইটা আমাদের নেতৃত্বের সামনে একটা বড় চ্যালেঞ্জ তৈরি করেছে এই পরিস্থিতিটা, কারণ বিশ্ব তো প্রতিদিন পাল্টাচ্ছে এবং ঠান্ডা যুদ্ধটা এমন পর্যায়ে গেছে যে বাংলাদেশ হঠাৎ করে গুরুত্বপূর্ণ জায়গায় পড়ে গেছে এশিয়ার। সেখানে বাংলাদেশকে এখন কোনো দিকে হেলে না পড়ে নিজের স্বার্থ আদায় করা, এইটা বিরাট একটা চ্যালেঞ্জ আমি বলবো আর কি। যে মেজর জেনারেল শাহিদুল হক যেটা বলছেন যে চ্যালেঞ্জ ভারসাম্য রক্ষা করা, এটা নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জ, বিশেষ করে বড় বড় দেশের সাথে যখন একটা কিন্তু বাংলাদেশের স্বার্থ তো যেটা বাংলাদেশ ফার্স্ট নীতিতে এই সরকার আছে। তো সেক্ষেত্রে যেটা বলছিলাম যে যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি এবং যুক্তরাষ্ট্রের সাথে চীনের যে সম্পর্কের যে অবস্থা, ভারতের সম্পর্ক ইত্যাদি ক্ষেত্রে এখানে এই সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয় কিনা, বা এখানে কিভাবে বাংলাদেশ এগোবে বলে মনে করেন? আমি আপনি রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে ওই পার্সপেক্টিভে আমি এই কথাটা বলবো। আপনি দেখবেন আগে ইন্দো প্যাসিফিক কমান্ড বলে একটা ইয়ে ছিল, হাওয়াইতে ওদের ইয়ে ছিল, মানে আমেরিকানরা কী করতো, সব কিছু ভারত মানে সাউথ এশিয়ার সব কিছু ভারতের চোখে কিন্তু বাংলাদেশকে দেখতো বা অন্য অন্য দেশদেরকে দেখতো। এখন এটা ইট ইজ ব্যাক টু ওরা কিন্তু আর ভারতের চোখ ভেতর দিয়ে বাংলাদেশকে দেখে না। সো বাংলাদেশ ইজ এ সেপারেট এন্টিটি, ইন্ডিয়া ইজ সেপারেট এন্টিটি। দিস ইজ হোয়াট ইট ইজ নাও। এই যে জাস্ট গত মাসে না এই মাসের প্রথম দিকে হয়তো ইয়েটা হয়েছিল, কেউ এখন ইট ইজ অ্যাগেইন প্যাসিফিক কমান্ড বলে ওরা। তো ওখান থেকে আগে ইন্দো প্যাসিফিক কমান্ড ছিল। তো দিস ইজ এ বিগ একটা শিফট, পলিসি শিফট বাই দ্য আমেরিকানস। এবং এটা কিন্তু এটা হলো একদিকে আমাদের জন্য একটা ইয়ে হলো কি, নাও we can deal with one-to-one with I mean any nation, even Americans. আপনার জাস্ট একটা উদাহরণ দিতে বলি যে which is এখনও আমার কাছে অপমান লাগে কি, ইলেকশনটা হলো আমার, বাট আমেরিকান অ্যাম্বাসেডার গোয়িং টু দিল্লি ফর নেগোসিয়েশন, মনে আছে শেখ হাসিনার সময়? ডু ইউ রিমেম্বার হাউ অপমানজনক একটা ইয়ে ছিল? তো ওই ইয়েটা এখন বিকজ তখন তো যে ইন্দো প্যাসিফিক ইয়েতে ওরা ইন্ডিয়ান ইন্টারেস্ট ওয়াজ আমেরিকান ইজ টু সি মোর দেন দ্য স্মলার স্টেটস। এখন কিন্তু 1-to-1। তো এখন ভারসাম্যটা যেটা হলো, ইট ইজ মানে একে বাদ দিয়ে ওকে বাদ দিয়ে এটা না, মানে আমরা ইকুয়ালি আমার যেটা স্বার্থ বাংলাদেশ ফার্স্ট যেটা আপনি বললেন, বা বর্তমান সরকারের যে মোটো, ওই ইয়েতে কিন্তু অনেক কিছু করে। যেমন তিস্তা ইয়েটাই ধরেন, তিস্তা ইজ এ পিওরলি ফ্লাড কন্ট্রোল অ্যান্ড ইরিগেশন প্রজেক্ট। এটা কিন্তু ভারত নিয়ে গেছে, অন্য কেউ কিন্তু নেয় নেই। ইয়াস, ওদের ওই যে চিকেন নেকের কাছে আছে, তো চিকেন নেকের কাছে তো হয়েছে, তো হোয়াটস দ্য প্রবলেম উইথ দ্যাট? ইটস ইরিগেশন অ্যান্ড ওখানে তো চাইনিজ ট্রুপসরা থাকবে না, চাইনিজ কোনো বেস থাকবে না, বা চাইনিজ কোনো ইনফ্রাস্ট্রাকচার থাকবে না ওখানে। দে উইল কনস্ট্রাক্ট ইট, মানে যদি ইমপ্লিমেন্ট হয়, অ্যান্ড দে উইল গো ব্যাক, দ্য হোল ইয়েটা চলবে আমাদের। তাই আমি বলছি দ্যাট ইজ নট এ ভারসাম্য, কি তিস্তা করবো কিনা করবো, এ মাইন্ড করবে ওই মাইন্ড করবো, দ্যাট ইজ নট দ্য ভারসাম্য। ভারসাম্যটা হলো আমার কতটুকু ইয়াস উইল ডু ইট ফ্লোট টেন্ডার, যে নাকি জিতে সে হি ডাজ ইট, বা যে নাকি টেকনিক্যালি একটা ফিজিবিলিটি হয় সে করে। ভারসাম্য কিন্তু এই দিকে আমি কিন্তু এটা দেখি না আমি। আই ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট ওয়ে, বিকজ ইট ইজ অলসো এ নট রাইট আর কি, বা টু ইম্পোজ সার্টেন এক দেশের ইয়ে অন্য দেশে। ইভেন আমি একটা বাণিজ্য করতে গেলাম, ইট ইজ এ বিগ ইস্যু, আর ইট ইজ এ বলে সিকিউরিটি কনসার্ন। এটা হলো দ্যাট শুড নট বি এ কেস হেয়ার অলসো। তো আমি মনে করি ইয়াস দের ইজ এ চ্যালেঞ্জেস, অনেক চ্যালেঞ্জেস, বিকজ আমাদের তো স্পেশালি আমাদের যে এক্সপোর্ট মার্কেটটা টিকিয়ে রাখতে হবে, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। 2 নম্বর ফ্যাক্টরটা হলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টটা দরকার, বা আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টটা দরকার। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমার যে ইন্টারন্যাশনাল যে
টেন্টেকলগুলি যত বেশি থাকবে তত বেশি কিন্তু ভালো। দ্যাট ইজ হোয়াট অ্যাকচুয়ালি জেনারেল জিয়াউর রহমানের ফরেন পলিসির একটা ডিকটাম ছিল। দ্যাটস ওয়াই উনি দেখবেন সার্ক বলেন, ওআইসির হি ওয়াজ সো অ্যাক্টিভ ইন ওআইসিতেও, প্লাস ইউএনের আপনি যদি দেখেন, প্লাস এঙ্গেজিং উইথ তখন আমেরিকান সাথে এবং রাশিয়ার সাথেও যখন ছিল, চায়নার সাথে তো অফকোর্স তখন ওপেন হলো। তো আমি বলছি কি দ্য মোর দ্য টেন্টিকলস উই হ্যাভ গট ইন আওয়ার ফরেন পলিসি আউটলেট ইজ বেটার ইজ বেজিং অন আওয়ার ইন্টারেস্ট আর কি। জি, আলতাফ পারভেজ, যেটা তিস্তা মহাপ্রকল্প নিয়ে যে কথাটা উঠলো, সেখানে তো বাংলাদেশ চীনের সহযোগিতা চেয়েছে এবং চীন তো সবসময় সহযোগিতা করার জন্য বলেছে তারা সহযোগিতা করবে, কিন্তু ভারতও তো এখানে সহযোগিতা করতে চায় বা করতে চায়। এর আগে শেখ হাসিনার সময় কিন্তু এটা শুরু হয়েছিল, কিন্তু ভারত করবে, ভারতকে দিবে নাকি চীনকে দিবে, এটা নিয়ে সমাধান হয়নি। এটা আসলে কেন, যেটা একটা এত মানে কি বহু কৌশলগত জিনিস হয়ে দাঁড়াচ্ছে? এটা আসলে তিস্তা একটা স্পর্শকাতর বিষয় হয়ে গেছে ভারত, চীন এবং বাংলাদেশ মিলে। এবারের যে এবার যে যৌথ ঘোষণা, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। আমাদের সবারই মনোযোগ তিস্তা নিয়ে চুক্তি হচ্ছে কি হচ্ছে না এই জায়গায়, কিন্তু ওই যৌথ ঘোষণায় একটা গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে যেটা মনোযোগ পায়নি আমি বলবো মিডিয়া। সেটা হলো ওয়াটার ইস্যুতে, ফ্লাড কন্ট্রোল ইস্যুতে, ক্লাইমেট ইস্যুতে চীন বাংলাদেশকে সহযোগিতার জন্য প্রস্তাব দিয়েছে। এইটা আমার মনে হয় গুরুত্ব পাওয়া উচিত। দেখুন, তিস্তা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, এইটা থেকে বাংলাদেশ সহজে ছাড়া পাবে না। ফলে বাংলাদেশের আসলে জোর দেওয়া উচিত তার যে 50টির মতো আন্তঃনদী এবং আরও তো নদী আছে বাংলাদেশে, ওয়াটার ম্যানেজমেন্টের উপর। এখন আমাদের একটা দারুণ বর্ষা মৌসুম আছে, প্রচুর জল আমরা পাই, কিন্তু সেইগুলো তো ধরে রাখতে পারে না। ফলে এই পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ চীনের সহায়তা নিতে পারে। চীন এক্ষেত্রে, চীন দেখুন না, চীনও কিন্তু একসময় আমাদের মতো বন্যায় ভাসত, ডুবত, কিন্তু সেই যুগ আর নাই। চীন এগুলোর ক্ষেত্রে ব্যবস্থাপনায় অনেক উন্নয়ন সাধন করেছে। ফলে আমি বলবো ওয়াটার ইস্যুতে আমরা শুধু তিস্তামুখী পড়ে আছে কিন্তু গত 15-20 বছর ধরে, কিন্তু আমাদের এখন আসলে নিজেদের অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনায় অনেক কিছু করার আছে। পুরো জিনিসটা আমি বলবো ওই ভারত এবং চীনের কাছ থেকে পানি পাওয়া, প্রত্যেকটা নদী তো ওই দিক থেকে এসেছে, ওরা ড্যাম বানিয়ে এমনকি চুক্তি হলো বেশি পানি আর পাওয়া যাবে না, এটা কিন্তু বাস্তবতা। কিন্তু পানি পাওয়ার দাবি রাখতে হবে, কিন্তু পানি আমরা কিন্তু চুক্তি হলেও পাবো না বেশি। তাহলে কি করণীয়? পানি ব্যবস্থাপনায় আমাদের উন্নয়ন ঘটাতে হবে এবং এটা একটা গেম চেঞ্জ দরকার আর কি। সেক্ষেত্রে আমি বলবো চীনের হেল্প নেওয়া উচিত এবং এটা সম্ভব। এই যৌথ ঘোষণায় কিন্তু সেটা আছে, কিন্তু আমি জানি না সেটা আসলে গুরুত্ব পাবে কিনা, কারণ সবার মনোযোগ তিস্তা চুক্তি হবে কি হবে না, ভারত রাজি হবে কি হবে না। এটা তো সত্য যে এটা চীন ভারত যৌথভাবে করলে সব টেনশন মিটে যায়, কিন্তু চীন এটা রাজি হবে না। চীন কিন্তু বলেছে, এই সফরের মাঝেই চীনের একজন মুখপাত্র বলেছে যে চীন এটা থার্ড পার্টির ইন্টারভেনশন রাজি নেই। তার মানে এটা চীন একা করতে চায়। আবার ভারতও এটা বাংলাদেশ চীনকে দেখ এটা চায় না। বাস্তবতাটা তো আমাদের বুঝতে হবে। তাহলে আমাদের করণীয় কি? আমাদের তো পানিও প্রয়োজন, আমাদের কৃষি বা আমাদের পুরো এনভায়রনমেন্টই তো নদীগুলোর পানি নির্ভর। ফলে আমি বলবো আমাদের একটু ফোকাসগুলো চেঞ্জ করা উচিত। পানির হিস্যার বিষয় যেমন দাবি জারি রাখতে হবে, প্রয়োজনে জাতিসংঘেও যেতে পারে বাংলাদেশ, যাওয়া উচিতও আমি মনে করি। বাংলাদেশের দাবিটা ন্যায্য, কিন্তু এই উজানের দেশ হিসাবে বাংলাদেশের এখন আসলে বড় মনোযোগ দেওয়া উচিত পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে। পরিবেশ সম্মত পানি ব্যবস্থাপনায় চীনের আমরা হেল্প নিতে পারি। এইটা আমি বলবো এবারে সফরে আড়ালে পড়ে থাকা একটা প্রাপ্তি, যেটা পেয়েছে বাংলাদেশ বা চীন প্রস্তাব দিয়েছে, কিন্তু বাংলাদেশ এটা, বাংলাদেশের মিডিয়ায় অন্তত আমি এটা দেখেন। কিন্তু সরকার অবশ্যই এটা নিয়ে তো মানে যেটা অনেকে বলছিলেন যে মেজর শাহিদুল হক, যে চুক্তি বা যৌথ ঘোষণা যেটা হয়েছে তো হয়েছে, কিন্তু এইটা মানে চুক্তির পরবর্তী কাজগুলোই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে যৌথ ঘোষণা যেটা দেখলেন, এর আগে যে ঘোষণা থেকে এটার কি পার্থক্য দেখেন? জি, এবার যেমন লাস্ট যখন আমাদের আগের প্রাইম মিনিস্টার যখন গেলেন
ওই ইয়েটা দেখেছি এবং এখন অনেক ডিফারেন্স। এই যে আমি বললাম চাইনিজরা কিন্তু দে আর ভেরি পার্টিকুলার অ্যাবাউট দ্য চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ইস, এবং ওরা যেগুলি বলে দ্যাট ইজ ওইটা এক্সিকিউটেবল ল্যাঙ্গুয়েজ ইউজ করে, নট দ্যাট আমি ভাষায় ওরকম না। আলতাফ ভাই যেটা বললেন কি ওখানে ওই যে ইট ইজ ট্রু, এবং ওখানে কিন্তু যে ইয়েটা নট অনলি উনি আবার ওনারা বলেছেন ম্যানেজমেন্ট করতে চায়, এবং প্লাস অভিন্ন নদীসগুলি ওয়ার্ল্ড, যদিও আমি অভিন্ন নদী দিয়ে চায়নার সাথে নাই আমাদের, বাট ওনার মনে হয় 3 দেশে ইয়ে করে ওগুলি ম্যানেজমেন্ট করতে চাচ্ছে। সো দিস এ ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এখানে মেসেজ আছে কি দ্যাট দে আর ইন্টারেস্টেড এই ইয়েতে। তো এখানে যেটা আমরা যেটা দেখছিলাম কি চায়নার যে ল্যাঙ্গুয়েজটা এখানে যে আছে, হ্যাঁ, এবং এটা আমাদেরকে যে বললাম আমরা এটা ল্যাঙ্গুয়েজ দেখে উই ক্যান টেক ওয়ান স্ট্রেংথ। আবার নাম্বার 2 হলো যে এখানে ভারতের যে কনসার্ন উই ক্যান ডাইরেক্টলি কনফ্রন্ট দেম কি তুমি যে বলছো তোমার সিকিউরিটি, ইউ শো মি হোয়াট ইজ ইয়োর কনসার্ন। আজ পর্যন্ত আমি কারোর থেকে শুনি নাই ভারতীয় বা যারা অ্যানালিস্ট করেন বা যারা লেখেন কেউ হোয়াট ইজ দেয়ার কনসার্ন ইন তিস্তা। ওরা সব বলে সিকিউরিটি ইস্যু তো ওরা অনেক কিছুই বলে ইয়েতে, হ্যাঁ, আমাদের দেশেও তো আমরা অনেক কিছু বলি সিকিউরিটি বেসিসে, অল মে নট বি দ্য ফ্যাক্টস। এবং এটাই কিন্তু ওদেরকে উই শুড কনফ্রন্ট কি হোয়াট ইজ ইউর অবজেকশন অন দিস ওয়ান, ওইটা কিন্তু করা উচিত। বাট উই শুড ওয়ান থিং ইজ দ্যাট এইবারই কিন্তু একটা ধরেন আমাদের দেশের সবারই কিন্তু একটা অ্যাটেনশন ইজ অন তিস্তা, এবং এটা কিন্তু আমার ইট ইস এ বিগ স্ট্রেংথ ফর দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, এই গভর্নমেন্ট কিন্তু দিস ইজ এই স্ট্রেংথটার উপরে, এই ওয়েভের উপরে কিন্তু দে শুড গো অ্যাহেড উইথ দিস প্রজেক্ট। জি, আমরা শেষ করবো দুজনের কাছে যেটা জানতে চাই সেটা হলো আমরা চীনের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করছি, কিন্তু আমাদের নেইবারিং বড় দেশ ভারতের সাথে সম্পর্কের যে উন্নয়ন হওয়ার কথা সেইটা কি হচ্ছে কিনা। বিশেষ করে আমরা শুনলাম যে রাজনৈতিক সরকার আসলে তারা এনগেজমেন্ট করবে, কিন্তু এখন দেখি যে তারা সীমান্তে প্রায় প্রতিদিনই পুশিনের করার চেষ্টা করছে, উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। তাহলে তারা কি বার্তা দিতে চায়? যেখানে সম্পর্ক তৈরি করার কথা সেখানে যদি এইভাবে উস্কানি দিতে থাকে তাহলে সম্পর্ক উন্নয়ন হবে কিভাবে? আবার ওদিকে পশ্চিমবঙ্গ দেখেন প্রত্যেক দিনই বিভিন্ন রকম রেটরিক আমরা দেখতে পাচ্ছি। দেখুন, বাংলাদেশে তো ভারত বিরোধিতা একটা ভালো রাজনৈতিক পণ্য আকারে ছিল, 55 বছর ধরেই ছিল। ভারতেও বাংলাদেশ বিরোধিতা একটা রাজনৈতিক পণ্য আকারে আছে। পশ্চিমবঙ্গে তো সেটা ভালো কাজ করেছে, বিজেপি বাংলাদেশ বিরোধিতা করে ভোটে জিতে গেছে। এর মধ্যে শুরু হয়েছে এখন পশ্চিম, এটা তো একটা বাংলাদেশের জন্য গুরুতর সমস্যা আমি বলবো। তো এটা নিয়ে আলোচনা হবে, কিন্তু এর মাঝে যে সম্পর্ক উন্নয়নে উভয় সরকার যে সচেষ্ট সেটাও কিন্তু আবার লক্ষ্য করার মতো ব্যাপার। আমি বলবো যে আমাদের ভিসা রেস্ট্রিকশন কিন্তু একটু কমেছে, পর্যটন ভিসা চালু করছে ভারত সরকার। যোগাযোগের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যোগাযোগের ক্ষেত্রে সম্পর্কটা যেই জায়গায় চলে গেছে এখন কেউ বলবে না সেই জায়গায় আছে। নতুন সরকার আসার পরে বাংলাদেশ সরকারেরও আগ্রহ আছে, আমি বলবো ভারত সরকারেরও আগ্রহ আছে সম্পর্কটা আগের অবস্থা থেকে উত্তরণ ঘটানো। কিন্তু এখানে অনেক দ্বিপাক্ষিক সমস্যাও আছে, বর্ডারে মানুষ খুনের ব্যাপারগুলো আছে, পুশিন তো একটা পার্মানেন্ট সমস্যা আকারে আছে। আমার মনে হয় তারেক রহমান ভারতে গেলে এইসব বিষয়ে আরও সমাধান আসবে। এবং ভারতেও রাজনৈতিক সরকারের মধ্যে, আমি আমলাতন্ত্রের কথা বলছি না, ভারতের আমলাতন্ত্র এবং রাজনৈতিক সরকারের মধ্যে বাংলাদেশ বিষয়ে কিছু যে কৌশলগত দ্বিমত দেখা যাচ্ছে সেটা স্পষ্ট, কিন্তু রাজনৈতিক সরকারের মধ্যে একটা উপলব্ধি অন্তত এসেছে, বিগত 15 বছরে তারা বাংলাদেশ নীতি হিসাবে যেটা ফলো করেছে সেখানে ভুল, তাদের স্বার্থের জন্য ক্ষতিকর ঘটনা ঘটেছে। ফলে তারা বাংলাদেশের ক্ষেত্রে নীতিগত পরিবর্তন করতে চায় বলে আমার মনে হয় এমন একজনকে রাষ্ট্রদূত পাঠিয়েছে যিনি গতানুগতিক কূটনীতিবিদ নন, যিনি একজন রাজনীতিবিদ। ফলে পরিবর্তনগুলো অল্প হলেও পরিবর্তন আছে, ইতিবাচক পরিবর্তন, আবার নেতিবাচক বাস্তবতাও আছে। কিন্তু আসলে এগুলা দেখে যুদ্ধংদেহী হওয়ার আমি বলবো বাংলাদেশের দিক থেকে ঠিক হবে না। এই বাস্তবতার উপর দাঁড়িয়ে সম্পর্কটা এগিয়ে নিতে বারংবার চেষ্টা করতে হবে। এখানে একটা ধৈর্যের পরিচয় দেওয়ার ব্যাপার আছে, এবং সেইটাই আমি বলবো বর্তমান সরকারের অন্তত পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমাদের দেশে আমি বলবো সেই লক্ষণটা আছে। এই যে ভারতের কনসার্ন মাথায় রেখেই হয়তো তিস্তা নিয়ে চুক্তি হয়ে যায় নাই, তো এটা ইট ইজ এ গুড সাইন। আমাদের তো দুই প্রতিবেশী বা এই দুই বৃহৎ দেশের বিবেচনাকেই
গুরুত্বের সঙ্গে নিতে হবে আমি বলবো। ফলে এইটা একটা ব্যাপার আছে, কিন্তু যেটা আমি বলবো এটাকে আমি পজিটিভলি দেখতে চাই। আর তারেক রহমানের চীন সফরের ভিতর দিয়ে আমি বলবো বাংলাদেশে অন্তত একটা লাভবান হয়েছে, সেটা হলো অন্তত ভারতে যাওয়ার ক্ষেত্রে, ভারতের সঙ্গে দর কষাকষির ক্ষেত্রে ওই চীন যে ডাইরেক্ট কানেক্টিভিটির প্রস্তাবটা দিয়েছে, এইটা বাংলাদেশের হাতকে শক্তিশালী করবে। বাংলাদেশ অনেক কিছু চাইতে পারবে, এইটা আমি বলবো বাংলাদেশ সরকারের জন্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য একটা ভালো বার্গেনিং চিপ। আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে ভারত তো সম্পর্কে উন্নয়নের কথা বলেছে, এবং এখন তো আগে সেই নতজন সরকার যে ছিল ভারতের, যে পুতুল সরকার বা সে যেভাবে চেয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন, সেইটা ভাবলে তো ভারত ওই জায়গায় থাকলে তার হবে না। এখন তো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত শক্তিশালী সরকার আছে। এখন দেশ বা জনগণের মধ্যে একটা সম্পর্ক উন্নয়ন হওয়া দরকার প্রতিবেশীর সাথে, প্রতিবেশীর সমমর্যাদার ভিত্তিতে। কিন্তু এই যে পুশিন বা বিভিন্নভাবে এই যে উত্তক্ত করা সম্পর্কের ক্ষেত্রে এটা উস্কানি দেওয়া, এটাকে আপনি কিভাবে বা বাংলাদেশে কিভাবে এটাকে ডিল করবে? আনফর্চুনেটলি যদিও ভারতের পেপারে লেখে শুনি কি আমরা নতুন মানে ইলেক্টেড গভর্নমেন্টের সাথে আমরা করতে চাচ্ছি, সম্পর্ক ভালো করতে চাচ্ছি, বাট এই পর্যন্ত কোনো সিগন্যাল তো দেখলাম না আমরা পুশিন শুরু করলো। আচ্ছা, তারপরে আপনি কোনোদিন বলতে পারবেন কি ওদের টেলিভিশন বা ওদের মন্ত্রী বা ইভেন সেদিন ওয়েস্ট বেঙ্গল দিবস আসলো, মোদি আসলো এই যে কলকাতায়, ওখানে এসেও বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে গেল। তো আপনি কোনোদিন ইভেন টপ ম্যান থেকে নিয়ে ইভেন লোয়েস্ট ম্যান, হি অলওয়েজ স্পিক্স এগেনস্ট বাংলাদেশ এবং বাংলাদেশি নিয়ে বিরুদ্ধে কথা বলে, মানে হিউমিলেট করে, মানে যাচ্ছে তা কথা বলে। তো ওয়ার ইজ দ্য সিগন্যাল? আচ্ছা, লোয়ার লেভেল বললে বুঝতাম, বাট টপ ম্যান ইজ অলসো সেইং। তো এখানে কোনো সিগন্যাল কিন্তু আমাদের সরকারকে এখন পর্যন্ত দেয় নাই ভারতের, কেন আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাচ্ছি। আমি এইটা অ্যাকচুয়ালি এই প্রবলেমটা দিল্লি এবং ঢাকা দেখতে যাচ্ছি, বাট আমি কনসেন্ট্রেট করবো স্পেশালি কলকাতা ঢাকা। অ্যাকচুয়ালি শুভেন্দু যিনি আসছেন ওখানে, ইজ মানে আমি বলবো ডিভোর্স ফ্রম দ্য রিয়ালিটি অফ এই দুই বাংলা এখন না হয় পশ্চিম বাংলা এবং বাংলাদেশ, বাট উই আর বেসিক্যালি দ্য সেম স্টক। এখানকার যে ডাইনামিক্সগুলি উনি মনে বোঝেন না। আমি কুরবানি ঈদের তো আপনারা দেখেছেন কলকাতার কী অবস্থা। শুধু এটা না, কালকে যখন নাকি ওই যে কালকে না পরশু দিন যখন ভারতীয় হাইকমিশনার সাহেব বলেছেন, অ্যানাউন্স করেছেন কে আমরা ভিসা দিচ্ছে, আপনি কলকাতা আইভ সিন এ চ্যানেল মিষ্টি বিতরণ করছে কে বাংলাদেশের আসবে, এখন ব্যবসাগুলি ভালো হবে। তো আপনি দেখেন উই ডিপেন্ড অন ইচ আদার। দিস ইজ এটা এখন দিস গাই হু ইজ ইন চিফ মিনিস্টার অফ বেঙ্গল, ও এই রিয়ালিটিগুলি বোঝা উচিত। শুধু ওখানে আমরাও ডিপেন্ডেন্ট, উই লাভ টু গো টু কলকাতা বা আশেপাশে মুর্শিদাবাদ, সবাই দে অলসো ওয়ান্ট টু কাম টু এখানে বাংলাদেশে আসতে চায়, করতে চায়। এবং আপনি যেটা নাকি এই গত 1.5 বছরে যেটা বেরোলো, এটা আমরা আগে জানতাম না। ওখানে যে লট অফ ইন্ডাস্ট্রি, কটন ইন্ডাস্ট্রিজ স্পেশালি শাড়ি বানানোর ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। কারণ হলো এতদিন এখানকার যে শাড়িগুলি এখান থেকে যেত, দিস আর ভেরি হাই কোয়ালিটি এবং সবাই ওরা কিনতো। বাট গত বছর থেকে ওখানে আবার কিছু ইন্ডাস্ট্রি খোলা শুরু হয়েছে বিকজ বাংলাদেশি শাড়ি, বাট people are not happy about that one, seeing the quality. That means ওরাও পছন্দ করে, আমরাও পছন্দ করি। তো মানে এটা যে ডাইনামিক্সটা ইনি বোঝেন না। তারপরে ওটা যে আবার কাটাতারা বেড়া বলে, হি শুড বি টেকেন টু সাম অফ দ্য প্লেসেস যার পাকঘর হলো ভারতে আর বৈঠক ঘর হলো বাংলাদেশে, টয়লেট হলো ভারতে আর বেডরুম হলো এরকম আপনি আখাউড়াতে যান, নর্থ বেঙ্গলে যান, দেখবেন একটা নাম্বার অফ ভিলেজেস আছে, ওখান থেকে আপনি কোথা থেকে কাটা বেড়া দেবেন। এই ধরনের যে এগুলি আছে না, এইটা দিস গাই শুড, ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার শুড অ্যাড্রেস দিস প্রবলেম, এবং দে শুড স্টার্ট গিভিং গুড সিগন্যাল, রাদার রাইট সিগন্যাল টু আওয়ার গভর্নমেন্ট সম্পর্কের জন্য। যে আমরা একদম শেষ পর্যায়ে 1 মিনিটকে যদি বলেন আলতাফ পারভেজ, সেটা হলো ভিসা দিচ্ছে, ভালো খবর, টুরিস্টরা যায়, আমরাও যেতে চাই, তারাও আসুক, সম্পর্কে উন্নয়ন হোক, মানুষে কথা হোক, কিন্তু সেখানে যে নিরাপত্তার যে বিষয়টা, বিশেষ করে ওই বাসে এর আগে দেখেছেন তো যে মুসলমান বা বাংলাদেশি আসছে, মানে এক ধরনের বাংলাদেশি সেন্টিমেন্ট, মুসলমান সেন্টিমেন্ট কিন্তু সেখানে আছে।
এরা যে বাংলাদেশে যে সেখানে নিরাপত্তা দিবে বা নিরাপত্তা দিতে পারবে এইরকম কোনো কি আছে? না, এখানে তো আমি আগে বলেছি যে ভারতেও যে মুসলিম বিরোধী একটা সাম্প্রদায়িক রাজনীতি আছে প্রবলভাবে, আমাদের এখানেও এক ধরনের সাম্প্রদায়িক রাজনীতির উত্থান ঘটছে। এইটা উভয় দেশের সম্পর্ক ভালো করার ক্ষেত্রে উভয় সরকারের জন্য বাধা হয়ে। এরকম কখনো হয় না যে ইন্ডিয়ান রেখে ধরো, না সেটা ইন্ডিয়ান আকারে ক্ষমতা আনাটা ঠিক হবে না। আমি সাম্প্রদায়িক কথা বলছি আর কি। সাম্প্রদায়িক সমস্যা তো আমাদের আছে, আমরা তো এটা কার্পেটের নিচে লুকিয়ে রাখতে পারবো না। দেখুন আমাদের এখানে তো ওই যে কোথায় একটা রামের মূর্তির ছবিতে তো জুতা মারা হয়েছে, তো এটা কি প্রয়োজন ছিল আমি জানি না, এটা ওইখানে প্রতিক্রিয়া করেছে। আবার কলকাতায় যখন একটা মসজিদ ভাঙা হয় এখানে প্রতিক্রিয়া করে। এগুলো ওরাও লুকিয়ে রাখতে পারবে না, আমরাও লুকিয়ে রাখতে পারবো না। এগুলা বন্ধ না করলে শুধু সরকার তো সম্পর্ক ভালো করতে পারবে না। সমাজে অনেকগুলো অপশক্তি কাজ করছে, মানে একটা যুদ্ধংদেহী অবস্থা তৈরি করার জন্য। এইটা আবার ওদের রাজনীতি, এখানে সেই রাজনীতি তো শুভেন্দু অধিকারী করছে। এখন আমরা কি আমাদের এখানেও শুভেন্দু অধিকারীদের রাজনীতি করতে দেব? অর্থাৎ এই পরিচয়বাদী রাজনীতির যদি না থামানো যায় তাহলে তো সম্পর্ক ভালো করা কঠিন হবে, তাহলে খারাপ হবে। এখন আমাদের চয়েসের ব্যাপার। আমি বলবো আমরা তো ভারতের মানুষকে পাল্টাতে পারবো না, কিন্তু আমরা তো আমাদের সমাজকে ঠিক করতে পারি। ভারতের দায়িত্ব হলো, সেখানকার সরকারের দায়িত্ব হলো তাদের সমাজকে ঠিক করা। তারা আমাদের ক্রিকেটারদের সাথে খারাপ আচরণ করেছে, সেটা তো তাদের জন্য ভালো হয় নাই, উভয় দেশের সম্পর্কের জন্য খারাপ হয়েছে। আমরাও যদি সেগুলো করি, আমরা এখানে দীপু দাস নামে একজনকে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মেরেছি, ওইটা ওইখানে খারাপ প্রতিক্রিয়া করেছে। এখন আমরা যদি ভাবি আমাদের এখানে সব ঠিকঠাক আছে, আমি বলবো সেটা ভুল হবে। এখন তথ্য প্রযুক্তির যুগ, পুরো ভারতে কি হয় তাৎক্ষণিকভাবে বাংলাদেশের মানুষ জানে, আমাদের এখানে কি হয় তাৎক্ষণিকভাবে ওরা জানে। এখন উভয় দেশের সমাজ যদি ঠিক না হয় তাহলে কিছু করার নেই। জি, আমরা শেষ করব মেজর জেনারেল মোহাম্মদ শাহিদুল হক। যেটা বলছিলাম, কোনো সিগন্যাল, আপনি যেটা বলছেন কোনো সিগন্যাল তো পাওয়া যাচ্ছে না সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। সম্প্রতি আপনি দেখেছেন যে প্রধানমন্ত্রী উপদেষ্টা দিল্লি এয়ারপোর্ট থেকে ফেরত আসতে হয়েছে, সেটা একটা বিষয়। এবং ভিসা দিলও ঠিক আছে, যেটা বলছি এখন তো মানে বাংলাদেশের মানুষ যে ওখানে যে নিরাপদে ঘুরতে ফিরতে পারবে সেই নিশ্চয়তা কি আছে? এটাই ইনফ্যাক্ট ওই যে আপনাকে একটু আগে যে চ্যানেল, ভারতীয় চ্যানেলের কথা বললাম, ওই চ্যানেলে কিন্তু লোকজন বলতেছে আচ্ছা আমরা এখানে তো সবাই যেভাবে মুসলমানদেরকে আমরা করি, ওরা এই ভয়ে কি বাংলাদেশিরা কি আসবে আমাদের এখানে, ওরাই কিন্তু এই এটা করছে, হ্যাঁ, মানে এটা প্রকাশ করছে। বাট আমার মনে হয় সাম আদার ওয়ে বা কলকাতা আমি কোনোদিন বা ওয়েস্ট বেঙ্গল আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি এই ধরনের হবে, বিকজ আফটার উই আর দ্য সেম স্টক। আমরা কোনো সময় এক্সট্রিমিজম পছন্দ করি না, উই নেভার হ্যাড, বা আমাদের এখানে এরকম হয় নাই। যদিও আলতাফ ভাই সমতা এনেছেন বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়ান রিলিজিয়াস বেসড রাজনীতি। আমাদের তো এখানে যিনি আছেন দে আর নট রিলিজিয়ান বেসড, বিএনপি ইজ নট হি ইজ মিডল ক্লাস, দ্য ওয়ে আওয়ামী লীগ ইজ দেয়ার। না, আমি বিএনপির কথা বলি, কিন্তু আমাদের ক্ষমতা আনাটা মনে হয় ঠিক হবে না। আমাদের এখানেও আইডেন্টিটি বেসড পলিটিক্স অনেক বিকশিত। আমার এমপি উনি, আমরা কোনোদিন ওকে হিন্দু বলি নাই, হি ইজ আমাদের এমপি। এবং আমরা প্রায় সবাই বলে কি ভাই আপনি দাদা আপনি ইন্ডিপেন্ডেন্ট দাদা, আমরা সবাই ভোট দেবো। ইজ সো পপুলার, স্টিল সো পপুলার। তো আমরা ইটস উই নেভার স ইট ইন আমাদের ডাইনিং টেবিলের ডিসকাশন ওইটা না, কোনোদিন আমরা বলি না ও হিন্দু ও মুসলমান, বাট ইটস দেয়ার ওভার দেয়ার। এটা এর প্রবলেমটা বুঝছেন না, টপ ম্যান ইজ এভরিওয়্যার, এই এটা ওটার সাথে আমি সমতা আনতে চাচ্ছি না। বাট আই এম শিওর এটা এখন the only thing is that we start with I want to appeal to the Chief Minister of West Bengal, আপনার রিটরিকটা কমান, দুই বাংলার মধ্যে আসার লেটস হ্যাভ এ গুড সম্পর্ক যেরকম ছিল আগে, ওইটা করা উচিত। জি, মেজর জেনারেল মোহাম্মদ শাহিদুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আলতাফ পারভেজ, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের আলোচনা শুনলেন, দেখলেন। মিনিস্টার স্মার্ট এসে নিবেদিত দেশ ভাবনা এই মুহূর্তের বাংলাদেশ। সবার জন্য শুভকামনা।